আমি বাবার রেখে যাওয়া 26 লক্ষ টাকা উত্তরাধিকার হিসেবে পেয়েছি, আর আমার স্বামী বলছে পুরো টাকাটা যেন তার নামে ব্যাংকে জমা রাখি, না হলে সে আমাকে তালাক দেবে। আমি বললাম এটা আমার বাবা রেখে যাওয়া হক, আমি আমার নিজের হিসাবেই রাখবো। তখন সে বলল, তুমি যতদিন আমার স্ত্রী ততদিন তোমার আমার আলাদা কোনো টাকা নেই, সব আমার নামই থাকবে। বাবা মারা যাওয়ার পরেও বুঝতে পারিনি বুকের ভেতরের শোকটা একদিন এত বড় কষ্টে পরিণত হবে। যাকে এতদিন আমার সবচেয়ে বড় ভরসা ভেবেছিলাম, সেই মানুষটাই যে একদিন আমার সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে সেটা কখনো কল্পনাও করিনি। বাবা তার জীবনের সঞ্চয় থেকে আমার জন্য রেখে গিয়েছিলেন 26 লক্ষ টাকা। টাকাটা আমার কাছে শুধু অর্থ ছিল না, ছিল বাবার শেষ স্মৃতি, তার ভালোবাসা আর আমার ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু আমার স্বামী রাশেদের চোখে এই টাকা ছিল যেন নতুন জীবনের দরজা, যেখানে আমি নেই, আছে শুধু তার নিজের স্বপ্ন আর লোভ। সেদিন বিকেলে ড্রয়িং রুমে আমরা দুজন মুখোমুখি বসেছিলাম। পুরো ঘর জুড়ে অদ্ভুত নীরবতা। সেই নীরবতা ভেঙে রাশেদ ঠান্ডা গলায় বলল, কাল সকালেই ব্যাংকে যাব, পুরো টাকাটা আমার নামে জমা হবে। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো মজা করছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে একদমই সিরিয়াস। সেই চোখে ভালোবাসার কোনো ছাপ ছিল না, ছিল শুধু হিসাব। আমি ধীরে বললাম, তোমার নামে কেন? এটা তো আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি, আমি আমার নিজের অ্যাকাউন্টেই রাখবো, আমাদের তো কোনো অভাব নেই। আমার কথা শেষ হতেই রাশেদ হঠাৎ উঠে দাঁড়ালো। তার গলার স্বর এত জোরে উঠলো যে পাশের ফ্ল্যাটের মানুষও হয়তো শুনতে পেয়েছে। ও বলল, অভাব নেই মানে? তুমি যতদিন আমার সংসারে আছো তোমার আমার বলে কিছু নেই। আমি এই বাড়ির কর্তা, টাকা যদি আমার নামে না রাখো তাহলে এই সংসারও থাকবে না। কাল ব্যাংকে যাব, না হলে তালাকের কাগজে সই করার জন্য প্রস্তুত থাকো। তালাক শব্দটা আমার বুকের ভেতর যেন ধারালো ছুরির মতো বিঁধলো। এক মুহূর্তে মনে হলো এত বছরের সংসার, এত স্মৃতি, এত ভালোবাসা, সবকিছুর মূল্য কি তাহলে শুধু এই টাকাটুকু? আমি অনেক বুঝিয়ে বলার চেষ্টা করলাম, বললাম বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সংসার টিকে থাকে, জোর করে নয়। কিন্তু রাশেদ তখন আর কিছু শুনতে রাজি নয়। রাগে দরজা জোরে বন্ধ করে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, তোমার হাতে 24 ঘন্টা সময়, এরপর সিদ্ধান্ত আমিই নেব। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের পানি থামছিল না। মনে হচ্ছিল বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখলাম বড় ভাই মাহিম ফোন করেছে। চোখের পানি মুছে স্বাভাবিক গলায় কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার কণ্ঠ শুনে বুঝে গেল। ও বলল, কি হয়েছে, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। মনে মনে ভেবেছিলাম ভাই নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে, কিন্তু তার উত্তর শুনে মনে হলো আজ সত্যি আমি একা। ও বলল, দেখ রাশেদ তোর স্বামী, সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়, টাকা তো শেষ পর্যন্ত সংসারের কাজেই লাগবে। এত বড় একটা বিষয় নিয়ে সংসার ভেঙে ফেলিস না, একবার ওর কথাটা শুনে দেখ। ফোনটা কেটে দিয়ে আমি অনেকক্ষণ নির্বাক হয়ে বসে রইলাম। আজ সবাই শুধু টাকার হিসাব করছে, কেউ একবারও ভাবছে না আমার মনটা কতটা ভেঙে গেছে। রাত অনেক হয়ে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হালকা বাতাস গায়ে লাগছিল, কিন্তু বুকের ভেতরের আগুনটুকু নিভছিল না। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, ভয় পেয়ে আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। যদি রাশেদ ভেবে থাকে তালাকের ভয় দেখিয়ে আমাকে সবকিছু ছিনিয়ে নিতে পারবে, তাহলে সে আমাকে এখনো চিনতেই পারেনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাশেদ পুরোপুরি প্রস্তুত। হাতে গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে শান্ত গলায় বলল, শেষবার জিজ্ঞেস করছি, ব্যাংকে যাবে নাকি বাবার বাড়ি? আমি ধীরে ধীরে ব্যাগটা হাতে তুলে নিলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ব্যাংকেই চলো। আমার কথা শুনে তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। হয়তো সে ভেবেছে শেষ পর্যন্ত আমি হার মেনে নিয়েছি, কিন্তু সে জানতো না সারা রাত জেগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এমন একটা সিদ্ধান্ত যেটা কাউকে ঠকানোর জন্য নয়, নিজের অধিকার রক্ষা করার জন্য। পুরো পথ জুড়ে রাশেদ একের পর এক পরিকল্পনা করছিল। এই টাকা দিয়ে কি ব্যবসা করবে, কিভাবে নতুন গাড়ি কিনবে, কার সঙ্গে কাজ করবে, সবকিছুই সে বলছিল নিজের মতো করে। আমি শুধু চুপচাপ শুনছিলাম, কোনো উত্তর দিচ্ছিলাম না। মনে মনে শুধু অপেক্ষা করছিলাম ঠিক সেই মুহূর্তটার জন্য। ব্যাংকের সামনে গাড়ি থামলো। আমরা দুজন ভেতরে ঢুকে একজন কর্মকর্তার সামনে বসলাম। রাশেদ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জাতীয় পরিচয়পত্র বের করে বলল, আমরা একটা নতুন হিসাব খুলতে চাই, সেখানে একটা বড় অঙ্কের টাকা জমা। আমি তাকে কথা শেষ করতে দিলাম না। সরাসরি ব্যাংক কর্মকর্তার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, আমি এই টাকাটা এমন একটি সুরক্ষিত হিসেবে রাখতে চাই যেখানে আমার অনুমতি ছাড়া কেউ কোনো ধরনের লেনদেন করতে পারবে না। আমার সম্পদের উপর অন্য কারো কোনো অধিকার থাকবে না। আমার কথা শেষ হতেই রাশেদের মুখের রং মুহূর্তেই বদলে গেল। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে এমন উত্তর একদমই আশা করেনি। রাশেদ আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন আমি তার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছি। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি করতে চাইছো? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি শুধু আমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার নিজের নামে নিরাপদ রাখতে চাই, এতে অন্যায়ের কিছু দেখছি না। ব্যাংকের কর্মকর্তা আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে
তাকিয়ে রইলেন। হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন বিষয়টা শুধু টাকা নিয়ে নয়, এর পেছনে আরো বড় একটি ঝড় লুকিয়ে আছে। রাশেদ এবার নিজেকে সামলে নিয়ে কৃত্রিম হাসি দিল আর বলল, না না, ও আসলে একটু ভুল বুঝেছে। আমরা স্বামী স্ত্রী, সংসারের সুবিধার জন্য বলছিলাম আমার নামে রাখতে। আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমি কোনো ভুল বুঝিনি, টাকাটা আমার উত্তরাধিকার, আমি যেভাবে নিরাপদ মনে করি সেভাবেই রাখবো। আমার কথা শুনে রাশেদের চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে উঠল, কিন্তু ব্যাংকের ভেতরে কিছু বলতে পারছিল না। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমি উঠে দাঁড়ালাম। রাশেদও ধীরে ধীরে উঠে বাইরে বেরিয়ে এলো। ব্যাংকের দরজা পেরোতে সে আর নিজেকে সামলাতে পারলো না। রাগে কাঁপতে কাঁপতে বলল, আজ আমাকে সবার সামনে অপমান করলে। আমি শান্তভাবেই বললাম, আমি কাউকে অপমান করিনি, শুধু আমার অধিকারটুকু রক্ষা করেছি। সে তাচ্ছিলের হাসি হেসে বলল, ঠিক আছে, বাড়ি চলো, আজ তোমার সব জেদ বের করে দেব। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে ব্যাংক থেকে বেরিয়ে গেল। এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সামনে কি আছে সেটাও দেখছে না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, তারপর ধীরে একটা চেয়ারে বসে পড়লাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই কান্না দুর্বলতার ছিল না, সেটা ছিল ভেঙে যাওয়া বিশ্বাসের কান্না। যে মানুষের সঙ্গে এত বছর সংসার করেছি, সুখ দুঃখ সব ভাগ করে নিয়েছি, সেই আজ বাবা রেখে যাওয়া সেই সম্বলটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। ব্যাংকের কর্মকর্তা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে সহানুভূতির সঙ্গে বললেন, আপা, আপনি ঠিক কাজই করেছেন। টাকা অনেক সময় মানুষের আসল চেহারা দেখিয়ে দেয়। উত্তরাধিকার হিসেবে যে সম্পদ আপনি পেয়েছেন সেটা সম্পূর্ণ আপনার অধিকার। ভালোভাবে ভেবে পরের সিদ্ধান্ত নেবেন। আমি নিজেকে সামলে নিয়ে তাকে বললাম, আপাতত যেন কোনো ধরনের পরিবর্তনের প্রক্রিয়া শুরু না করা হয়, আগে আমি আইনি দিকগুলো বুঝে নিতে চাই। ব্যাংক থেকে বেরিয়ে আমি সরাসরি বাসায় ফিরলাম না, একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাবার পরিচিত একজন অভিজ্ঞ আইনজীবীর চেম্বারে। বাবা বেঁচে থাকতে মানুষটার উপর ভীষণ আস্থা রাখতেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, মা, তোমার স্বামী আর তোমার ভাই দুজনেই বিষয়টাকে শুধু টাকার দিক থেকে দেখছে, কিন্তু আইন তাদের মতো বলে না। এই সম্পদের উপর একমাত্র অধিকার তোমার। তোমার অনুমতি ছাড়া কেউ এর একটি টাকাও নিতে পারবে না। তিনি আরো বললেন, আর যদি সংসারে কোনো জটিলতা তৈরি হয় তাহলে ভয় পাবে না। আইনের যে অধিকার তোমার আছে সেটা সম্পর্কে সচেতন থাকবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় সব ভেবে নিও। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন আমার কি করা উচিত? তিনি বললেন, আপাতত নিজের বাড়িতেই ফিরে যাও, অযথা বাবার বাড়িতে চলে যেও না। যদি কেউ তোমাকে জোর করে বের করে দিতে চায় বা ভয় দেখায় তাহলে সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নেবে। আইনজীবীর কথা শুনে বুকের ভেতর কিছুটা সাহস ফিরে পেলাম। তবুও বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। দরজা খুলতেই দেখি রাশেদ ড্রয়িং রুমে বসে আছে, আর তার পাশে বসে আছে আমার বড় ভাই মাহিম। আমি ঘরে ঢুকতেই ভাই উঠে দাঁড়ালো, তার মুখে রাগ স্পষ্ট। ও বলল, তুমি ব্যাংকে আজ কি করেছো জানো? রাশেদ আমাকে সব বলেছে। সংসারের বিষয় নিয়ে বাইরে এত বড় ঝামেলা করার কি দরকার ছিল? আমি অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। চোখ ভিজে উঠলো। ধীরে বললাম, তুমি কি একবারও জানতে চেয়েছো সে আমাকে কি বলেছে? কেন আমাকে তালাকের ভয় দেখিয়েছে? কেন আমার বাবার সম্পদের উপর নিজের অধিকার দাবি করেছে? ভাই কোনো উত্তর দিল না। রাশেদ তখন ঠোঁটে তাচ্ছিলের হাসি নিয়ে বলল, দেখলে, তোমার আপন মানুষও বুঝছে তুমি ভুল করেছো। আমি তার দিকে তাকিয়ে রইলাম। রাশেদ আবার বলল, এটাই তোমার শেষ সুযোগ। কাল সকালে আমাকে সেই হিসাব পরিচালনার ক্ষমতা দিয়ে দিবে, না হলে রাতে কাজী ডেকে সব শেষ করে দেব, আর বাচ্চাদেরও তোমার কাছ থেকে দূরে রাখবো। তার কথা শুনে বুকের ভেতরে সব ভয় ধীরে ধীরে মিলিয়ে গেল। কষ্টটা যেন শক্তিতে বদলে গেল। আমি কোনো কথা না বলে ধীরে ধীরে ব্যাগ খুললাম, তারপর মোবাইল ফোনটা বের করে আনলাম। রাশেদ আর ভাই দুজনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ফোনের রেকর্ড অপশন চালু করে তাদের দিকে তাকালাম। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।